তাই তো? তাই তো? হ্যাঁ, ওটার তার মধ্যে মানে আমি আগে মধ্যে রয়েছে বলে এটা 1001 একটাই সংখ্যা। হ্যাঁ, মাঝে জিরোর জন্য কোনো ফ্যাক্টর হচ্ছে ওকে। এবার যদি হচ্ছে কি বলে তোমার ওয়ান এর আগে জিরো হতো মানে জিরো থেকে শুরু হতো হ্যাঁ, তখন সেটা আবার অন্য নাম্বার হয়ে যেত হ্যাঁ, তাই তো? আচ্ছা মৌলিক সংখ্যা হ্যাঁ। যৌগিক সংখ্যা কি বলে? মৌলিক সংখ্যাকে বলে মৌলিক হ্যাঁ যাকে যে সংখ্যাকে এক দ্বারাই ভাগ করা হয় তাকে এক মৌলিক সংখ্যা ছাড়াও বলে। যার অন্য কোনো উৎপাদক নেই বা হ্যাঁ, ভাগ করা যায় না মানে যে স্বাভাবিক সংখ্যাকে যে স্বাভাবিক সংখ্যার এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই বা ভাগ করা যায় না তাই তো? তাকে মৌলিক সংখ্যা বলে। এটা পড়েছিলে তো আগে হ্যাঁ স্যার। উৎপাদক অন্য কোনো উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা যাকে তাহলে কি হবে? 3 হবে 7 হবে স্যার, 2 11 হবে। 1 তো হবে মৌলিক সংখ্যা হ্যাঁ, না মৌলিক সংখ্যা 1 3 5 হবে 7 হবে আর যৌগিক স্যার সংখ্যা 2 যেটাকে 2 দিয়ে ভাগ করা যায় তাই তো? হ্যাঁ, না কি দিয়ে বা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলা হয়? হ্যাঁ, যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা স্যার। মানে স্বাভাবিক সংখ্যা এক ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যায় তার মানে এখানে হবে তোমার 2 4 5 2 4 6 7 8 এগুলো হবে সব যৌগিক সংখ্যা যৌগিক তাই সংখ্যা। তো? আচ্ছা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটা হবে? স্বাভাবিক সংখ্যা ঠিক আছে। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি হবে? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হুম হুম স্যার, এক। একই হবে এক থেকে তো শুরু বলেছি না হ্যাঁ, তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হবে এক। এক তাই তো? আচ্ছা মাইনাস যদি থাকে ধরো -1 -2 -3 ওইটা কি স্বাভাবিক সংখ্যা হবে? হ্যাঁ স্যার। কি করে হবে? আমি বলছি এক থেকে শুরু হ্যাঁ, তার মানে মাইনাস হলে কি তখন আর ধনাত্মক সংখ্যা থাকছে না স্যার, ঋণাত্মক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা সবসময় কি হয়? ধনাত্মক। স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক হয় স্বাভাবিক সংখ্যা সবসময় কি হবে? ধনাত্মক হবে ধনাত্মক। এগুলো দিয়ে এমসিকিউ কোশ্চেন আছে ওই জন্য ওয়ার্ড গুলো লিখে দিচ্ছি ওকে স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগ যাই করো না কেন একই থাকবে নিয়ম সিদ্ধ করবে মানে যেমন ধরো 1 এর সঙ্গে 1 যোগ করলে কি হবে 2 হবে 2 মানে স্বাভাবিক সংখ্যাই থাকবে আবার 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কত হবে 2 হবে হুম। 1 না এর স্যার, সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 2 হয় 1 হবে। তাহলে সেই 1 টা কি স্বাভাবিক সংখ্যাই তো হ্যাঁ, হুম এবার দেখো এটা গেল তোমার স্বাভাবিক সংখ্যা এরপরে আসছে তোমার অখণ্ড সংখ্যা বা তোমার হোল নাম্বার ইংলিশ মোটামুটি বোঝো তো হ্যাঁ স্যার, মোটামুটি বুঝি। আমি ইংলিশ টার্মগুলো লিখবো অখণ্ড সংখ্যা মানে যেটা থেকে শুরু হবে জিরো থেকে শুরু হবে 0 1 2 3 এরকম হয় পর একদম ইনফিনিটি মানে আমি যদি তোমাদের দেখবে বইতে এরকম দেয়া রয়েছে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে হ্যাঁ স্যার। ট্রায়াঙ্গেলের ভেতরে আবার একটা সার্কেল করে দিয়েছে মানে এরকম গোলাকার বৃত্ত করে দিয়েছে
এরকম করে দিয়েছে। এর ভেতরে বলছে উপরে এখানে জিরো লেখা রয়েছে, মানে ট্রায়াঙ্গেলটাকে বলা হচ্ছে হোল নাম্বার, মানে অখণ্ড সংখ্যা। এর ভেতরে 1 2 3 এরকম ভাবে পরপর লিখেছে। এটাকে হ্যাঁ বলছে স্যার। অখণ্ড সংখ্যা। ঠিক আছে? হ্যাঁ তার মানে হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা হলো কি, যেটা 0 থেকে শুরু হবে, মানে অসীম পর্যন্ত যাবে। 0 1 2 3 4 করে 2 3 করে 4 একদম ইনফাইনাইট পর্যন্ত যাবে, মানে অসীম পর্যন্ত যাবে, মানে সেটাই হবে হ্যাঁ হোল নাম্বার। তাই তো? মানে 0 থেকে হ্যাঁ, মানে আমি যদি যতদূর যাবে যত দূর যেতে পারে, মানে আমার স্টার্টিংটা হবে 0 থেকে 1 এরকম ভাবে 2 3 4 5 এরকম পরপর চলতে থাকবে। তাই তো? এবার বলছে যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কি হবে? জিরো ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা 0। অখণ্ড সংখ্যা হচ্ছে তোমার 0। আর তারপর বলছে বৃহত্তম অখণ্ড সংখ্যা কি হবে? বৃহত্তম বৃহত্তম অখণ্ড সংখ্যা বৃহত্তম অখণ্ড সংখ্যা কি হবে? স্যার বৃহত্তম সংখ্যা হবে না স্যার। হ্যাঁ, হবে না কেন নির্ণয় করো সমান, কারণ একবারে তুমি কি বলছো কি 0 টু ইনফিনিটিভ বলছো। হ্যাঁ তার মানে 0 to বৃহত্তম infinity। অখণ্ড সংখ্যা নির্ণয় করা সম্ভব না। তাই তো? স্যার তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা কি? না স্যার। না, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে এখানে লিখতে হবে শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। এগুলো তোমাদের পিডিএফ ফরম্যাটে ওয়েবসাইটে আপলোড থাকবে। আচ্ছা, শূন্য ধনাত্মক না ঋণাত্মক? স্যার শূন্য কোনোটাই না। ধনাত্মক না ঋণাত্মক না। দুটো অখণ্ড সংখ্যার যোগফল কি হবে? দুটি অখণ্ড সংখ্যার যোগফল। অখণ্ড সংখ্যা মানে ধরো 0 প্লাস 1 কি হচ্ছে? 1 প্লাস 1 2 1 প্লাস 1 2 1 প্লাস 4 হচ্ছে। তার মানে সেটা অখণ্ড সংখ্যাই তো হচ্ছে। হ্যাঁ তার মানে দুটো অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড হবে। হ্যাঁ স্যার। অখণ্ড সংখ্যা হবে। বোঝা গেল? হ্যাঁ দুটো অখণ্ড সংখ্যার গুণফল কি হবে? দুটো অখণ্ড সংখ্যার গুণফল স্যার অখণ্ড হবে। অখণ্ড হবে। গুণফল অখণ্ড। তার মানে তুমি হোল নাম্বার সম্বন্ধে তোমার আইডিয়া হলো তো, মানে অখণ্ড সংখ্যা। হ্যাঁ স্যার। আচ্ছা, 0 সামথিং কি হবে? মানে 0 এর সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেই সংখ্যাটাই স্যার হবে, তাই তো? সেই সংখ্যাটাই হবে। 0 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 1 হবে। হ্যাঁ 0 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কত হবে? স্যার 1 হবে। 1 0 এর সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে শূন্যই হয়। হ্যাঁ স্যার সরি। তাহলে 1 বলছো কেন? আমি দুবার জিজ্ঞেস করলাম। এবার দুটো অখণ্ড সংখ্যার হচ্ছে কি বলে বিয়োগফল কি হবে? দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল। দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল। মানে ধরো 0 মাইনাস 1 কি দাঁড়ায় 1, আবার মাইনাস 1 0
স্যার অখণ্ডই হবে। আবার ধরো অখণ্ডই হবে, অখণ্ডই হবে। বুঝে গেল, বুঝে গেল? হ্যাঁ স্যার। তাহলে হোল নাম্বার সম্বন্ধে আইডিয়া হলো তো? হ্যাঁ স্যার। এরপরে দেখো আছে পূর্ণ সংখ্যা, যেটাকে ইন্টিজার বলা হচ্ছে। মানে পূর্ণ সংখ্যা এইটা স্টার্টিং হবে মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ। মানে ধরো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি। এইটা হবে তোমার পূর্ণ সংখ্যা, তাই তো? হ্যাঁ স্যার। মানে আমি যদি এরকম লিখি, তোমাদের বইয়েতে এরকম দিয়ে আছে, মানে বক্স করে এরকম ধরো একটা বক্স দেয়া আছে। হ্যাঁ। এরপরে এটাকে বড় করে দাও। এর ভেতরে একটা ট্রায়াঙ্গেল দিয়ে আছে, ত্রিভুজ ড্র করা আছে এরকম। ত্রিভুজের ভেতরে তোমার এটা স্যার বৃত্ত আছে। একটা বৃত্ত ড্র করা আছে ত্রিভুজের ভেতরে। এটা এরকম বৃত্ত ড্র করা আছে, তাই তো? এর ভেতরে কি আছে, কোন নাম্বার? 1 2 3। মানে এই বৃত্তটাকে কি বলা হচ্ছে? এই স্যার বৃত্তকে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা স্যার। স্বাভাবিক সংখ্যা। এবার এখানে যে জিরো লেখা হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। আর এই টোটালটা এখানে মাইনাস 1 মাইনাস 3 যেই মাইনাস কোনো কিছুই ঢুকে যাচ্ছে পূর্ণ সংখ্যা। তখন সেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে বক্সটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই তো? হ্যাঁ স্যার। এটা তোমাদের বইতে রয়েছে। এবার দেখো, তাহলে পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কে যদি যোগ করা হয় সর্বদা কি হবে? মানে বুঝতে পারলেন কথাটা? যেমন ধরো মাইনাস 3 প্লাস 3 ইকুয়ালস টু কি হবে? মাইনাস। 0 মাইনাস স্যার। 0 হবে। আরে এই যে প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস কেন? আমি যোগ করছি মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস 3। হ্যাঁ, তাহলে জিরো। শূন্য হবে তো। তার মানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ও তার বিপরীত ঋণাত্মক সংখ্যা সর্বদা কি হবে? শূন্য হবে। শূন্য হবে। এই পয়েন্টটা লিখবো, লিখে দিচ্ছি দাঁড়াও। যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমার হাতে লেখা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ও তার বিপরীত মানে এখানে ঋণাত্মক হবে। ওকে, বিপরীত ঋণাত্মক সংখ্যা সর্বদা শূন্য হবে। যোগফল সর্বদা শূন্য হবে। আচ্ছা, মাইনাস হাফ কত হবে? প্লাস হাফ কত হবে? মাইনাস হাফ আর প্লাস হাফ কত হবে? শূন্য স্যার। শূন্য হবে। কারণ এই যে লাইনটা লিখেছি, যে মাইনাস হাফ প্লাস হাফ ইকুয়ালস টু 0। মানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তার ঋণাত্মক সংখ্যা। মানে যদি তুমি প্লাস হাফ নিচ্ছ, তার বিপরীত সংখ্যা কি হচ্ছে? মাইনাস হাফ। হ্যাঁ। তাহলে দুটোকে যোগ করলে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। আর আমার সঙ্গে কথা না বললে মানে আমি বুঝতে পারবো না। অনলাইন ক্লাস, তোমার মুখ দেখতেও পাচ্ছি না ভালো করে। আর হচ্ছে তুমি আমি যেটা বলছি তুমি যদি বুঝতে পারবো না। ওকে। ওকে স্যার। আচ্ছা, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে?
ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 1। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 হবে। 1 হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 হবে। 1 হবে। 1 হবে। আর হচ্ছে স্যার বলছি ক্ষুদ্রতম ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ, হুম বলছি ক্ষুদ্রতম ঋণাত্মক সংখ্যা, বলো কত হবে? ক্ষুদ্রতম ঋণাত্মক -1। হ্যাঁ, -1। ক্ষুদ্রতম ঋণাত্মক সংখ্যা 1 হবে, মানে -1। -1। ওকে। এরপরে বলছে যে জিরোকে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা হিসেবে ধরতে পারবে না, ধরতে পারবে না। স্যার ধরতে পারবো না। কারণ হচ্ছে জিরো ঋণাত্মক না, ধনাত্মক না। ধনাত্মক না। বোঝা গেল? আর হ্যাঁ স্যার। পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা কি হবে? পূর্ণ সংখ্যার বৃহত্তম সংখ্যা, পূর্ণ সংখ্যার বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বলে কিছু হবে না, হবে না। স্যার হবে না। কারণ আমরা বলছি এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মানে মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত যেতে পারবে। তার মানে এখানে ক্ষুদ্রতম সংখ্যাও থাকছে না, বৃহত্তম সংখ্যাও থাকছে না। যাবে না। ওকে। এবার দেখো দুটো পূর্ণ সংখ্যা যোগফল কি হবে? দুটো পূর্ণ সংখ্যা যোগফল বিয়োগফল। দুটো পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল কি হবে? পূর্ণ সংখ্যা হবে না, অন্য কিছু সংখ্যা হবে। যেমন ধরো দুটো পূর্ণ সংখ্যা 1 + 1 করলে 2 হচ্ছে। আবার 1 - 1 করলে 0 হচ্ছে। 0 হচ্ছে। আবার 1 * 1 করলে 1ই হচ্ছে। 1ই হচ্ছে। তাহলে ওইটা কি হয়ে গেল? পূর্ণ পূর্ণ সংখ্যাই সংখ্যা। হচ্ছে। তার মানে যোগফল করলে হবে তোমার পূর্ণ সংখ্যাই হবে। বোঝা গেল? আর তাহলে ভাগফল কি হবে? ভাগফল স্যার পূর্ণ সংখ্যাই হবে। পূর্ণ সংখ্যাই হবে। তার মানে এবারে দেখো তোমরা এখানে মূলদ সংখ্যা মনে আছে, এটাকে রেশনাল নাম্বার বলা হচ্ছে। হ্যাঁ স্যার। কি রেশনাল নাম্বার কি ছিল? যে তোমার p বাই সংখ্যাকে p বাই q আকারে কি করা যায়? প্রকাশ করা যায়। মানে যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় যেখানে p ও q পূর্ণ সংখ্যা। ওকে। আর q নট ইকুয়ালস টু 0। মানে q কখনো 0 হবে না। মানে ধরো আমি 2/3 লিখলাম। 2/3 টা কি? একটা ভগ্নাংশ। মূলদ সংখ্যা। কারণ হচ্ছে এখানে q যেটা আছে q নট ইকুয়ালস টু 0 কারণ 3 আছে। আর এটাকে আমি p বাই q আকারে লিখে ফেলেছি। যেখানে p আর 3 টা কি? পূর্ণ সংখ্যা। হ্যাঁ। তাহলে 2/3 টা হবে তোমার মূলদ সংখ্যা। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে মূলদ সংখ্যার ডেফিনেশনটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা তার মানে আবার ধরো এটা যদি আমি -9/7
এটা মূলদ সংখ্যা মানে হবে না, মূলদ সংখ্যা হবে না, মূলদ সংখ্যা হবে না। স্যার এটা মূল সংখ্যা হবে। কারণ এখানে পি বাই কিউ আকারে লিখেছো, মানে হ্যাঁ -9 মানে -9 ওটাও পূর্ণ সংখ্যা, হ্যাঁ 7টা জিরো না, জিরো না। জিরো না। তার মানে আমার এখানে পি বাই কিউ আকার আসছে, যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো, আর হচ্ছে তোমার 9 -9 আর -7 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আচ্ছা 21 এইটা কি মূলদ সংখ্যা হবে? 21 স্যার হবে। কি করে, কি করে? আহ, আমাকে কি আকারে লিখতে হবে? পি বাই কিউ আকারে পি বাই কিউ। লিখতে হবে। কোনো কিছু পি বাই সংখ্যা কিউ। নেই মানে ওখানে কি আছে? কোনো এক্স 1 আছে, 1 আছে। 1। তার মানে আমি এটাকে এরকম লিখতেই পারি 21 বাই 1, তাই তো? কিছু সংখ্যা কিছু নেই মানে কি আছে? 1 আছে। হ্যাঁ তার মানে 21 বাই পি বাই কিউ আকার হয়ে গেল, যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার মানে মানে কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তার মানে তার নিচে 1 আছে, তার মানে তাহলে 1 আছে ওখানে। 1 আছে ওখানে। হুম মানে ধরো আমাকে যদি 21 দিয়েছে বা 100 দিল, 100 দিল, তাহলে 100 বাই 1 আমাকে কি আকারে প্রকাশ করতে হবে? পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমার এখানে কোনো কিছু সংখ্যা নেই মানে ধরো পূর্ণ সংখ্যাতে দেওয়া রয়েছে, ভগ্নাংশতে দেওয়া নেই। তার মানে 100 বাই 1 আমি লিখতে পারি, তখন সেটা পি বাই কিউ আকার প্রকাশ হয়ে গেল। হবে আর 1টা তো কখনোই জিরো না, শূন্য না। না। ব্যাস এটা হচ্ছে মেন, মনে রাখবে মানে যাই যেমন ভাবেই দিক না কেন সেটাকে পি বাই কিউ আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে? মানে যেভাবে দিক না কেন, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। মানে আমাকে যেভাবে দিক না কেন বা কিছু হুম কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে সেখানে হুম 1, আমাকে হুম পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। পি বাই কিউ আকারে তুমি 21 বাই 1 ইকুয়ালস টু পি হ্যাঁ বাই কিউ কিউ নট ইকুয়ালস টু জিরো। ব্যাস এটা লিখে দিলেই তোমার এটা মূলদ সংখ্যা বলে প্রুভ হয়ে গেল। ওকে স্যার। ঠিক আছে? এবার দুটো মূলদ সংখ্যা যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল কি হবে? মানে আমি দুটো এখানে লিখছি দেখো, দুটো মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল কি হবে? মূল সংখ্যা হবে। কি করে? এক্সাম্পল বলো। স্যার মানে যোগ করলেও সেই মূল পি বাই কিউ আকারে প্রকাশ করা হবে। হুম এক সেকেন্ড দাঁড়াও। তার মানে যোগফল, বিয়োগফল, গুণফল মূলদ সংখ্যাই হবে, মূল সংখ্যা হবে স্যার। তাই তো? হ্যাঁ এবার দেখো আরেকটা পয়েন্ট আনতে হবে। তোমার ধরো আচ্ছা দুটো মূলদ সংখ্যার বিয়োগফল অঙ্ক কেটে গেল। এবার হচ্ছে জিরো কি একটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? স্যার জিরো অমূলদ সংখ্যা। জিরো অমূলদ সংখ্যা। কি করে? এইমাত্র আমি বললাম কিছু নেই মানে 1 হবে, 1 আছে। হ্যাঁ ইকুয়ালস টু পি বাই কিউ। পি বাই কিউ। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল, যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো।
মানে হুম। 1 আছে যে মানে 1 আছে যেহেতু সেটা তো জিরো তো না, সেটা তো জিরো তো না, না, তাহলে জিরোটা কি হবে? তাহলে জিরোটা কি হবে? একটা মূলদ মূলদ সংখ্যা। সংখ্যা। মূলদ সংখ্যা। জিরো জিরো একটি মূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা। এরকম পরীক্ষায় এসেছিল এরকম নাকি? পরীক্ষায় এসেছিল নাকি? না স্যার, আসেনি এমসিকিউ এ? আসেনি এমসিকিউ এ? না স্যার, আসেনি। তোমাদের ক্লাসে এগুলো তোমাদের 9 এ আসে। ক্লাসে এগুলো 9 এ আসে। এবার দেখো, এবার দেখো, এবার বলছে মূলদ এবার বলছে সংখ্যাকে মূলদ দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ দশমিক করলে কি হয়? ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়? মূলদ সংখ্যাগুলোকে মূলদ দশমিক সংখ্যাগুলোকে প্রকাশ করলে দশমিক সেটাকে প্রকাশ করলে সেটাকে সসীম বা সসীম আবৃত বা বলা হয়, আবৃত বলা হয়, তাই তো? তাই তো? না এটা হ্যাঁ বই স্যার। শোনোনি? না এটা বই শোনোনি? মানে স্যার ধরো আরেকবার বলুন। ধরো মূলদ ধরো 0.5 ধরো লিখছি। 0.5 লিখছি। 0.5। হুম, এক সেকেন্ড দাঁড়াও তো, আমার ফোনটা একটু গন্ডগোল হচ্ছে চার্জারটা। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা ধরো এটা ধরো এটা আছে, এটা আছে, এটা দশমিকে আছে। দশমিকে আছে। একে আমি দশমিকে আছে। একে আমি এরকম লিখতে পারি এরকম 5 লিখতে বাই পারি 5 বাই 10 10 পয়েন্টটাকে তুলে দিলে, পয়েন্টটাকে তুলে দিলে, তাহলে এটা 1 তাহলে বাই এটা 2 1 হচ্ছে। বাই বাই 2 হচ্ছে। তার 1 মানে বাই এটা কি 2। হয়ে তার যাচ্ছে? মানে এটা কি হ্যাঁ স্যার। মূলদ সংখ্যা হয়ে মূলদ যাচ্ছে। সংখ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ। তার মানে আমি তার কোনো মানে আমি কোনো ভগ্নাংশকে আমি ভগ্নাংশকে যদি তাকে আমি যদি p তাকে বাই q p আকারে বাই লিখি, q আকারে তাহলে লিখি, সেখান থেকেও তাহলে তুমি সেখান মূলদ থেকেও সংখ্যা তুমি বলতে মূলদ পারো, সংখ্যা বলতে পারো, তাই তো? তাই তো? মানে বুঝতে পারলে না? মানে বুঝতে পারলে না? না স্যার, বুঝতে পেরেছি। মানে আমাকে কোনো কিছু দশমিক আকারে প্রকাশ করতে দিল কোনো সংখ্যাকে। হ্যাঁ, মানে ধরো হ্যাঁ, তোমাকে মানে ধরো জিজ্ঞেস করলো তোমাকে এটা জিজ্ঞেস করলো এটা 0.25, 0.25, এটা মূলদ সংখ্যা না 0.25 অমূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। হ্যাঁ, কারণ কি হ্যাঁ, ধরো কারণ তুমি কি কি ধরো করবে কি তুমি কি করবে কি? তোমার মেন তোমার মেন পয়েন্ট হচ্ছে p পয়েন্ট বাই হচ্ছে q p আকারে বাই q লেখা যায় আকারে কিনা আগে লেখা দেখতে যায় হবে। কিনা আগে দেখতে হবে। তার মানে এখানে তার তুমি মানে এখানে পয়েন্টটাকে তুমি তুলে দিলে পয়েন্টটাকে তুলে দিলে 25 বাই 100 25 হয়ে বাই যাচ্ছে। 100 হয়ে যাচ্ছে। হ্যাঁ। পয়েন্টটাকে যদি তুলি পয়েন্টটাকে যদি তুলি, তাহলে এখানে হ্যাঁ। এটা তাহলে কেটে গেলে এখানে এটা 1 বাই কেটে গেলে 4 হয়ে 1 বাই যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে তোমার যেটা p হচ্ছে বাই q তোমার p আকারে বাই এসে q যাচ্ছে, আকারে এসে যেখানে q যাচ্ছে, নট যেখানে q ইকুয়ালস টু নট 0। ইকুয়ালস টু 0। বোঝা গেল? বোঝা গেল? এই যে p এই যে বাই q q বাই নট q q ইকুয়ালস টু নট 0 এর ইকুয়ালস কারণ টু 0 হচ্ছে এর কারণ এর হচ্ছে নিচে যেটা এর 4 নিচে আছে যেটা 4 আছে সেটা যেটা পজিটিভ 4 হচ্ছে, আছে। পজিটিভ হচ্ছে। হ্যাঁ। তাহলে সেটা হয়ে তাহলে যাচ্ছে সেটা তোমার কি হয়ে মূলদ যাচ্ছে তোমার সংখ্যা কি হয়ে মূলদ যাচ্ছে। সংখ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ। মানে এবারে দেখো আর একটা আর যেমন একটা ধরো যেমন ধরো, এগুলো পরের দিকে এগুলো এলেও পরের হবে। দিকে এলেও হবে। এবার হচ্ছে এবার হচ্ছে অমূলদ সংখ্যা দেখো, অমূলদ সংখ্যা দেখো, মানে মানে ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার হবে ইররেশনাল তোমার নাম্বার হবে যেটা তোমার অমূলদ যেটা সংখ্যা। অমূলদ সংখ্যা, যাকে তুমি তুমি p বাই q p আকারে বাই q প্রকাশ আকারে করতে প্রকাশ পারবে না, করতে পারবে না, বা যাকে তোমার আমি q তোমার ইকুয়ালস q টু 0 হবে, ইকুয়ালস টু 0 হবে, তাই কিউ তো? আমার তাই তো? কিউ ইকুয়ালস টু 0 হবে। মানে যে হুম, অমূলদ সংখ্যা যাকে আমি কোনো কিছুতে মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, যে হ্যাঁ, যে সংখ্যাকে সংখ্যাকে যে সংখ্যাকে p বাই p q বাই আকারে q আকারে আকারে প্রকাশ আকারে করা যায় প্রকাশ না, করা যায় না, তাকে অমূলদ তাকে সংখ্যা বলে। অমূলদ সংখ্যা বলে। এখানে q যায় না, তাকে এখানে অমূলদ q সংখ্যা বলে। ইকুয়ালস টু 0 হতে ইকুয়ালস পারে, টু 0 হতে পারে, হ্যাঁ। কারণ q নট কারণ q ইকুয়ালস টু নট 0 ইকুয়ালস হলেও টু 0 হলেও কিন্তু p বাই q কিন্তু p আকারে বাই প্রকাশ q করা আকারে যাবে না। প্রকাশ করা যাবে না। তার মানে এরকম পি বাই অমূলদ কিউ আকারে সংখ্যার প্রকাশ করা অমূলদ যাবে না। এক্সাম্পল কি সংখ্যার হবে? এক্সাম্পল কি হবে? উম, আহ, যেমন হচ্ছে √2, যেমন হচ্ছে √2, রুট মানে টু। মানে হ্যাঁ, √2 হ্যাঁ, বা √2 বা √3 √3 বা বা √5 √5 বা স্যার √7, বা রুট √7, স্যার √4 হবে না? √4 যদি হয় √4 ধরো যদি হয় ধরো
এরকম এরকম ফোর লিখলে রুট হুম। ফোর কে আমি এরকম টু স্কোয়ার লিখতে পারি রুট হ্যাঁ। মানে কি ওয়ান বাই টু 1/2 তার মানে টু ইন্টু এরকম হবে পাওয়ারে ওয়ান বাই টু তার মানে হ্যাঁ। কেটে গেল ইকুয়ালস টু টু আসছে মানে এটা হ্যাঁ। টুটা যদি আমি লিখি 2/1 তাহলে 2/1 কিউ আকারে কিউব। হয়ে যাচ্ছে হ্যাঁ। তার মানে রুট কি হয়ে যাবে মূলদ সংখ্যা সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে তার মানে এমন নাম্বার নিতে হবে যেটা রুটের মধ্যেই থাকবে মানে রুটের মধ্যে থাকবে। পূর্ণ সংখ্যাতে আসতে পারবে না তো স্যার 9 হবে রুট 9। হ্যাঁ রুট 9 ওইটা মূলদ সংখ্যা হবে কারণ এরকম করলে এটা হচ্ছে তোমার 3 3 স্কয়ার 3 স্কয়ার 9। তাহলে মানে 3 এখানে 2 ইনটু 1/2 ইকুয়ালস টু 3 3 আবার ধরো অমূলদ সংখ্যা 13 হবে আবার 15 হবে এগুলো সব অমূলদ সংখ্যা হবে বোঝা গেল হ্যাঁ স্যার। মানে যাদের দশমিকের পরে পর আসতেই থাকবে মানে রুট দিয়ে লেখা মানে সেটা কি হয়ে যাবে অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। বোঝা গেল হ্যাঁ স্যার। স্যার বলছি হুম যে আমাকে ধর দিল যে রুট 19। রুট 19 তো এটা অমূলদ সংখ্যা হবে কারণ এইটাকে তুমি ভেতরে স্কয়ার করতে পারছো না রুট 19 থেকে স্কয়ার করতে পারছো না হ্যাঁ তাহলে মানে এটা অমূলদ সংখ্যাই হবে হ্যাঁ, মানে আমার যেগুলো যে সংখ্যাগুলো মানে যে সংখ্যাগুলোকে হুম হুম ভাগ করা যায় না কোনো যেমন যেমন 4 4 16। মানে যেইটাকে রুটের মধ্যে থাকবে মানে হ্যাঁ। স্কয়ার রুট থাকবে সেটাই হবে তোমার অমূলদ সংখ্যা এবার দেখতে হবে সেই রুটটাকে ভাঙা যাচ্ছে কিনা মানে পূর্ণ সংখ্যাতে যদি ভাঙা যায় তাহলে যেমন হচ্ছে রুট 4 রুট 4। একে তুমি 2 এ ভেঙে দিচ্ছ হ্যাঁ। আর রুট 9 একে ভেঙে দিতে পারছো 3 তে ভেঙে দিতে পারছো কারণ রুট 9 মানে 3 হ্যাঁ। তার মানে কি আমরা দাঁড়ালো কি যেই সংখ্যাকে তুমি রুটের মধ্যেই থাকবে এর মধ্যে থাকবে। মানে এইটার মানে তাকে পূর্ণ সংখ্যাতে ভাঙতে পারবে না কিছুতে ভাঙতে পারবো না আমি। যেমন এইটা এখানে দেখো না এটা 9 স্কয়ার যেটা রুট 9 নিয়েছিলে সেটা 3 হয়ে গেল মানে রুট থেকে হ্যাঁ, তুমি 3 দিয়ে ভাঙা যাবে। ভাঙলে 3 দিয়ে ভাঙা যাবে। পূর্ণ সংখ্যাতে চলে গেল হ্যাঁ। তখন সেইটা হয়ে যাচ্ছে অমূলদ সংখ্যা কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করে ফেলতে পারবে হ্যাঁ। তো তার মানে আমার সংখ্যা মানে রুটের ভেতরে যাকে আর তুমি রুটের বাইরে আনতে পারবে না তাকে ওই রুট 5 এর ভ্যালু বা রুট 2 এর ভ্যালু পুট করতে হবে হ্যাঁ। মানে ওর স্পেসিফিক ভ্যালু রয়েছে মানে যেটা একদম ধরো তোমার রুট 2 এর ভ্যালুটা হয়ে যাবে তোমার 0.23 এরকম পরপর হয়ে থাকে বোঝা গেল হ্যাঁ স্যার। তার মানে অমূলদ সংখ্যা নিয়ে বুঝতে পারলে না হ্যাঁ স্যার। এবারে দেখো অমূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা আর একটি মূলদ সংখ্যা তার মানে মূলদ সংখ্যা ক্লিয়ার হলো তাই তো হ্যাঁ স্যার। মানে আমি এখানে পয়েন্ট বলছি যে একটি একটি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এদের কি হবে যোগফল এদের একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যার যোগফল। করে দেখো কত হচ্ছে এক সেকেন্ড মূলদ সংখ্যা কি হয়
পি বাই কিউ আকারে যাকে প্রকাশ করা যায়। হ্যাঁ, তার মানে ধরো 2/3 টু আর বাই থ্রি আর অমূলদ সংখ্যা √2 আমার তাই তো? রুট টু। তাই তো? তাহলে √2 হলে এটা কি দাঁড়াবে? যোগ করলে তাহলে আমি যদি এরকম লিখি 3 এনে 2 প্লাস 3 ইনটু √2, তো যোগ তাহলে করলে স্যার তোমার এইটা দাঁড়াচ্ছে। হ্যাঁ এটা তখন কি সংখ্যা হয়ে যাচ্ছে? অমূলদ পূর্ণ সংখ্যাই হচ্ছে। কারণ তোমাকে √2 এর ভ্যালুটা তুমি তো জানো না। হ্যাঁ এবার √2 এর ভ্যালুটা আসবে 1.733 করে এরকম পর আসবে। হ্যাঁ মানে না যাকে যেটার কোনো লিমিট নেই, লিমিট অসীম নেই। পর্যন্ত চলে যাচ্ছে পয়েন্টের পরে। তাই তো? হ্যাঁ মানে যতই করবো তাকে সেই জিরো জিরো ভাগ জিরো করে জিরো থ্রি মেলাতে থ্রি এরকম। পারবে না। মানে বর্গর ভেতরে তুমি 1.733 করে এরকম পর চলতে থাকবে। না, যাকে ভাঙা যাবে না। না, যাকে ভাঙা যাবে না। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এটা তার মানে দুটো মূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। যোগফল অমূলদই হবে। হ্যাঁ বিয়োগফল কি হবে? একটি মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যার বিয়োগফল সে অমূলদই হবে। অমূলদ হবে। এর স্টার্টিং এর থিওরিটা একটু বড়, ঠিক আছে? আমি এখনো আমাদের বইয়ের সামসে ঢুকিনি। এর থিওরিটা এটা বলা দরকার বলে দিচ্ছি। আর একটা অমূলদ সংখ্যা আর একটি মূলদ সংখ্যার গুণফল কি হবে? একটি একটি মূলদ মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যার গুণফল সে অমূলদ হবে। কি হবে? অমূলদই অমূলদ। হবে। হুম। কারণ আমি তো অমূলদের মান জানি না। না, যা আছে গুণ হয়ে যাবে। যেমন ধরো √2 ইনটু 5, তার মানে 5 √2। মানে তুমি ওইটাকে আর পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে পারছো না √2 কে। হ্যাঁ তো সেই জন্যই এটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে অমূলদ। যাবে। ভাগফল কি হবে? সে ভাগফল অমূলদ হবে। ভাগফল তোমার অমূলদ হবে। অমূলদ হবে। তো এটা প্রসিডিওর গেল, তাই তো? হ্যাঁ অমূলদ সংখ্যা নিয়ে। আচ্ছা, তুমি পিথাগোরাসের উপপাদ্য পড়েছো? হ্যাঁ স্যার। পিথাগোরাসের উপপাদ্য না স্যার। দেখো তোমাদের পিথাগোরাসের উপপাদ্য রয়েছে বইয়েতে। এই লাইনটা মনে দেখতে পাচ্ছ তুমি? বলছে যে কোনো সমকোণীর ক্ষেত্রে মানে ধরো একটা বক্স দিয়েছে। যে তিনটে এখানে বক্স দেখতে পাচ্ছ, এমন ভাবে রেখেছে মাঝখানে যে গ্যাপটা, এই যে হ্যাঁ গ্যাপ তৈরি হয়েছে ফাঁকাটা, সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ তার মানে এটা এল কি হয়ে যাচ্ছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটাকে বলছে অতিভুজ। এটা লম্ব, মানে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা ভূমি। তার মানে ফর্মুলাটা দাঁড়াবে অতিভুজের স্কয়ার অতিভুজ যে স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকেই পিথাগোরাসের উপপাদ্য বলে। মানে হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের উপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। মানে তুমি মনে রাখবে AC স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস BC স্কয়ার। প্লাস এবি স্কয়ার। মানে
মানে লম্ব মাস স্কয়ার ভি প্লাস ভূমি স্কয়ার। স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার। হ্যাঁ বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ মানে ওইটা কার ক্ষেত্রে হবে? অনলি সমকোণী ত্রিভুজ সমকোণী হলেই হবে, ত্রিভুজ নালে হলেই হবে হবে, নালে হবে না। মানে অন্য কোনো ত্রিভুজ হলে হবে না, একমাত্র সমকোণী না, ত্রিভুজ। না, একমাত্র একমাত্র সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ তার মানে ধরো তোমাকে যাই দিক না কেন যাই এখানে দিক না কেন এখানে অ্যাঙ্গেলটা হতে হবে অ্যাঙ্গেলটা হতে হবে এবিসি যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি। সেটা 90 ডিগ্রি। ধরো না এই একটা ট্রায়াঙ্গেল বললাম, মানে অ্যাঙ্গেল ত্রিভুজ বললাম। এইটার অতিভুজ এইটার কোনটা হবে? অতিভুজ কোনটা হবে? এটা অতিভুজ স্যার। আহ, ধরো বলছে এই ধরো অ্যাঙ্গেলটা বলছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে উপরটা অতিভুজ হবে, কোনটা? তাহলে অতিভুজ কোনটা? উপরটা। মানে এটা অতিভুজ। মানে এটা অতিভুজ। হ্যাঁ মানে ধরো এ মানে ধরো বি এ সি, বি সি, এসিটা অতিভুজ। এসিটা আর অতিভুজ। যদি এরকম আর ত্রিভুজ যদি দেয়, এরকম ত্রিভুজ দেয়, ওহো ওহো দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড। ধরো ত্রিভুজটা ধরো দিল ত্রিভুজটা দিল এরকম দিয়েছে, দিয়ে বলছে এইটা 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি। এখানে বলছে এটা 90 এ, ডিগ্রি। এটা এ, এটা বি, এটা এটা বি, সি। এটা সি। এই ত্রিভুজটা এই ত্রিভুজটা তুমি? দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ তাহলে এই তাহলে ত্রিভুজটার এই অতিভুজ কোনটা? ত্রিভুজটার অতিভুজ কোনটা? স্যার উপরটা, কোনটা? এবিটা, কোনটা? না, এবি। হ্যাঁ এবিটা। হ্যাঁ এবিটা। অতিভুজ কোনটা হবে? অতিভুজ কোনটা হবে? সমকোণী, সমকোণী, সমকোণ যেটা তার সমকোণ যেটা অপোজিটে তার যেটা আছে অপোজিটে যেটা আছে সেটাই সমকোণের অতিভুজ। তার সেটাই অপোজিটে যেটা অতিভুজ আছে, হবে। অতিভুজ। হ্যাঁ, তার মানে এইটা হ্যাঁ, হয়ে তার মানে যাচ্ছে এইটা তোমার হয়ে অতিভুজ। যাচ্ছে তোমার অতিভুজ। অতিভুজ। আর এর আর মধ্যে থেকে এর মধ্যে থেকে যেটা ছোট হবে বা ছোট বড় হবে বা বা বড় লম্ব হবে ভূমি বা লম্ব ভূমি দেখতে পাবে। কারণ দেখতে পাবে। কারণ লম্ব স্কয়ার প্লাস লম্ব ভূমি স্কয়ার স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে তোমাকে মানে তোমাকে যেমন ভাবেই তোমাকে ত্রিভুজটা দিক না কেন সেখানে আমাকে আগে সেখানে ফার্স্ট কি আমাকে আগে দেখতে হবে? ফার্স্ট কি দেখতে হবে? 90 ডিগ্রি 90 অ্যাঙ্গেলটা ডিগ্রি কোনটা রয়েছে? অ্যাঙ্গেলটা কোনটা 90 রয়েছে? ডিগ্রির 90 অ্যাঙ্গেলের ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেলের যেই অপোজিট বাহুটা যেই হবে বাহুটা হবে সেটাই কি হবে? সেটাই কি অতিভুজ হবে? হবে। অতিভুজ হবে। অতিভুজ। তাই তো? তাই তো? হ্যাঁ মানে 90 ডিগ্রি অপোজিটে যেটা হবে সেটা হচ্ছে অতিভুজ। 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 এবার অতিভুজ এবার জেনে আচ্ছা গেলে অতিভুজ তুমি জেনে লম্ব গেলে ভূমি তুমি লম্ব করে ভূমি দিতে পারবে। করে দিতে পারবে। বোঝা গেল? বোঝা গেল? ওকে ওকে। এবারে যেটা আসবে এবারে তোমার যেটা আসবে তোমার পিথাগোরাসের উপপাদ্যের পিথাগোরাসের পরে উপপাদ্যের পরে দাঁড়া দাঁড়া সেকেন্ড। এবার আসবে এবার বাস্তব আসবে সংখ্যা, ঠিক বাস্তব আছে? সংখ্যা, ঠিক আছে? বাস্তব বাস্তব সংখ্যা বাস্তব যেটা তোমার সংখ্যা যেটা চ্যাপ্টারটার তোমার নাম রিয়েল চ্যাপ্টারটার নাম্বার। নাম রিয়েল বলছে নাম্বার। সকল মূলদ সকল সংখ্যার মূলদ সংখ্যার দল ও দল সকল ও অমূলদ সকল সংখ্যার অমূলদ দল সংখ্যার মিলে দল যে মিলে সংখ্যা যে সংখ্যা দল গঠিত দল হবে সেই গঠিত হবে দলকেই সেই বাস্তব দলকেই সংখ্যার দল বাস্তব বলে। সংখ্যার দল বলে। তার মানে বাস্তব তার মানে সংখ্যা কি বাস্তব হবে? সংখ্যা মূলদ কি হবে? সংখ্যা মূলদ অমূলদ সংখ্যা সংখ্যা সব অমূলদ থাকবে সংখ্যা সব একসাথে। থাকবে একসাথে। মানে মূলদ সংখ্যা মানে অমূলদ সংখ্যা সব একসঙ্গে মিলে থাকবে। হ্যাঁ, যেমন ধরো হ্যাঁ, এটা যেমন ধরো এই দেখো এটা এই 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 দেখো পিকচারটা দেখো, এই এই পিকচারটা পিকচারটা দেখতে দেখো, এই পাচ্ছ? পিকচারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো এখানে rectangle। প্রথমে তোমাকে প্রথমে তোমাকে সার্কেল দিয়ে বলেছিলাম সার্কেল দিয়ে বলেছিলাম যে হ্যাঁ 1 2 যে 3 4 1 2 5 3 4 5 সেটা ছিল হ্যাঁ স্বাভাবিক সেটা ছিল সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। ট্রায়াঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেল বলেছিলাম দিয়ে অখণ্ড বলেছিলাম সংখ্যা। অখণ্ড সংখ্যা। অখণ্ড। আর তার বাইরে পূর্ণ তারপরেরটা দিয়ে সংখ্যা। বলেছিলাম তারপরেরটা দিয়ে বলেছিলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তারপরে তোমার তারপরে ফ্র্যাকশন দিয়ে তোমার এসেছিল ফ্র্যাকশন কি? দিয়ে এসেছিল কি? এই যে ইয়েলো কালারে মূলদ মূলদ সংখ্যা মূলদ সংখ্যা 1 বাই আকারে। 1 বাই আকারে। আর আর এই ইয়েলোর এই পরে যে ইয়েলোর এই পরে যে এই যে এই কালারটা অমূলদ এই সংখ্যা। কালারটা দেওয়া হালকা রয়েছে কালারটা হালকা অমূলদ কালারটা সংখ্যা। ওটা অমূলদ অমূলদ সংখ্যা। ওটা সংখ্যা। অমূলদ সংখ্যা। তার মানে এই তার যে মানে টোটাল এই যে মানে টোটাল মূলদ মানে সংখ্যা মূলদ অমূলদ সংখ্যা সংখ্যা অমূলদ অমূলদ সংখ্যা সংখ্যা। একসাথে কি বলা হচ্ছে? একসাথে কি বলা হচ্ছে? টোটালটাকে বাস্তব সংখ্যা। বাস্তব বাস্তব সংখ্যা। সংখ্যা। বাস্তব সংখ্যা। তার মানে আমার তার মানে এই আমার যে এই লাইনটা যে লেখা রয়েছে লাইনটা লেখা যে রয়েছে সকল যে মূলদ সকল সংখ্যার মূলদ দল সংখ্যার দল ও সকল ও সকল অমূলদ সংখ্যার দল অমূলদ মিলে সংখ্যার যে দল সংখ্যা মিলে যে সংখ্যা দল গঠিত দল হবে হয় সেই হবে হলো সেই বাস্তব হলো সংখ্যার দল। বাস্তব সংখ্যার দল। সংখ্যার দল। হ্যাঁ, মানে মানে মূলদ হতে পারে মূলদ হতে অমূলদ পারে হতে পারে অমূলদ হতে পারে। সেটা তোমার সেটা বাস্তব তোমার হলো। বাস্তব বোঝা গেল? হলো। বোঝা গেল? হ্যাঁ মানে মানে একটা কথাতে বোঝা একটা গেল তো? কথাতে বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা 11 আর 13 11 আর 13 ওটা বাস্তব 11 সংখ্যা হবে না বাস্তব হবে না? সংখ্যা হবে না হবে না? স্যার হবে।
কারণ 11 আর 13 তো মৌলিক সংখ্যা, বাস্তব সংখ্যা কি করে হবে? মৌলিক- কি করে হবে? স্যার কেন হবে না? কেন হবে বলো? কেন হবে বলো? No, একই তো সংখ্যাটা তো আমি জিরো না বসলেই তো হলো। কেন জিরো থাকলেও তো সেটা পুরো বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা হবে। তোমার হ্যাঁ আমি এখানে মূলত দিয়ে বললাম 11 আর 13 কি মূলত সংখ্যা? কি মূলত সংখ্যা? তাই তো? তোমার উত্তরটা হ্যাঁ, দিতে স্যার। হবে যে 11 ও 13 দুটোই কি? দুটোই কি? মূলত সংখ্যা। মূলত সংখ্যা। মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যা হলেই তো সেটা বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা হবে। হ্যাঁ মানে 13 দিয়ে থাকে, তাহলে আমি হুম, 13কে আমি 13/1 হুম 11 and 13 11 বলছি। and 13 বলছি। তাহলে 11 by হ্যাঁ। 11 by 1 11 বাই 11 বাই 3 বলছি, আবার 13 by 1 13 by 1 সেটাকেও সেটাকেও P by by Q Q আকারে লিখতে পাচ্ছি। আকারে লিখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে সেটা কি হচ্ছে? তাহলে মূলত সেটা কি সংখ্যাই হচ্ছে? হচ্ছে। মূলত সংখ্যাই হচ্ছে। মূলত সংখ্যা হচ্ছে। এবার হচ্ছে বলছে এবার দুটো হচ্ছে দুটো বাস্তব সংখ্যাকে বাস্তব যোগ করলে কি সংখ্যাকে হবে? যোগ করলে কি হবে? 11 plus বাস্তব 13 সংখ্যাকে plus 13 সেটাও কি হবে? আহ, বাস্তব সংখ্যাই হবে। বাস্তব সংখ্যাই হবে। বাস্তব সংখ্যাই হবে। আবার গুণ করলেও গুণ করলেও বাস্তব সংখ্যাই হবে। বাস্তব সংখ্যাই হবে। আবার ভাগ করলেও বাস্তব সংখ্যাই হবে। বাস্তব সংখ্যাই বাস্তব হবে। সংখ্যাই হবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে বাস্তব সংখ্যা বাস্তব সম্বন্ধে সংখ্যা আইডিয়া হলো? সম্বন্ধে আইডিয়া হলো? হ্যাঁ স্যার। মানে কি বলবে তোমার কথাতে? তোমার বা কেউ কথাতে? যদি বা জিজ্ঞেস করে জিজ্ঞেস √2 করে √2 বা পাই, বা পাই, ধরো বললো যে আহ, পাই যে পাই পাই কি পাই বাস্তব কি সংখ্যা না বাস্তব অবাস্তব সংখ্যা না সংখ্যা? অবাস্তব সংখ্যা? পাই মানে হচ্ছে হ্যাঁ, বাস্তব। 22/7 হ্যাঁ স্যার, স্যার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। কারণ বাস্তব এটা সংখ্যা। কারণ এটা মূলত সংখ্যা। মূলত P by সংখ্যা। Q মূলত আকারে লিখতে সংখ্যা। পারছো। আকারে লিখতে পারছো। যেখানে Q not যেখানে equals কিউ to নট 0। ইকুয়ালস টু 0। এবার দেখো এই এবার বাস্তব দেখো এই বাস্তব সংখ্যাগুলোকে যে সংখ্যাগুলোকে রেখাতে যে রেখাতে মানে ধরো তুমি এরকম একটা তুমি রেখা এরকম draw করে একটা দিলে। রেখা ড্র করে দিলে। মানে যেটা আগে মানে পড়েছো যেটা আগে পড়েছো। এরকম ভাবে হ্যাঁ। তুমি ধরো এই দিকটা তুমি 0 ধরো এদিকটা 0 আর এদিকটা আর মাইনাস এদিকটা মাইনাস এদিকটা প্লাস। প্লাস। তার মানে এখানে তুমি লিখলে তুমি লিখলে +1 +1 +2 +2 +3 +3 4 4 5 এরকম ভাবে 5 লিখছো। এরকম ভাবে লিখছো। আবার এইদিকে আবার লিখছো তুমি এইদিকে লিখছো তুমি -1 -1 -2 -3 -3 -4 -4 আবার এই আবার জায়গাটায় এই লিখছো তুমি জায়গাটায় লিখছো তুমি √2 2 এই জায়গাটা এখানে এই লিখছো জায়গাটা 1.7 হয় 1.7 হয় √2 ঠিক আছে? মানে ঠিক আছে? এরকম ভাবে হ্যাঁ। এরকম ভাবে এই যে সংখ্যাটা এই যে যেটা লেখা সংখ্যাটা হচ্ছে যেটা সেটাই লেখা হচ্ছে কি হচ্ছে বাস্তব সেটাই হচ্ছে কি সংখ্যা। বাস্তব সংখ্যা। সংখ্যা। মানে মূলত মানে সংখ্যা মূলত ও সংখ্যা মূলত মানে প্লাস মানে হতে পারে প্লাস মাইনাস হতে হতে পারে পারে। মাইনাস হতে পারে। হ্যাঁ, তখন বাস্তব সংখ্যা সেটা কি প্লাস হয়ে হতে যাবে? পারে, মাইনাস বাস্তব হতে হয়ে পারে। যাবে বাস্তব সংখ্যা। হুম ক্লিয়ার হলো তো? ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। এরপরে দেখ এরপরে বলছে বাস্তব বলছে সংখ্যা বাস্তব সংক্রান্ত সংখ্যা সংক্রান্ত কতগুলো তথ্য। কতগুলো কি তথ্য। বলছে যে কি দুটো বলছে বাস্তব যে দুটো সংখ্যার এই মাত্র বাস্তব আমরা সংখ্যার করে এই মাত্র দেখলাম আমরা করে দেখলাম। যে যোগফল হ্যাঁ। যোগফল বিয়োগ ভাগফল কি হবে? একটা বাস্তব কি হবে? একটা সংখ্যাই হবে। বাস্তব এই সংখ্যাই হবে। বাস্তব সংখ্যা হবে। তারপর বলছে তারপর বাস্তব বলছে সংখ্যা বাস্তব সংখ্যা অত্যন্ত নিবিড় অত্যন্ত মানে নিবিড় দুটি মানে বাস্তব দুটি সংখ্যার বাস্তব মধ্যে সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব অসংখ্য সংখ্যা থাকতে বাস্তব পারে। সংখ্যা থাকতে পারে। কারণ যদি এবার কারণ ধরো যদি 1 এবার আর 2 ধরো এর 1 মাঝখানে আর 2 এর কতগুলো মাঝখানে বাস্তব কতগুলো সংখ্যা আছে? বাস্তব অসংখ্য সংখ্যা হতে আছে? পারে। অসংখ্য হতে পারে। অসংখ্য হতে পারে। ঠিক আছে? ঠিক তার মানে আছে? এই লাইনটা মানে এই তোমাকে মনে লাইনটা রাখতে হবে তোমাকে মনে MCQ রাখতে হবে কোশ্চেন আসে MCQ কোশ্চেন যে আসে দুটি যে বাস্তব দুটি সংখ্যার বাস্তব ভেতরে সংখ্যার ভেতরে কতগুলো কতগুলো বাস্তব দুটি সংখ্যা আছে? বাস্তব সংখ্যা তোমার আছে। উত্তর হবে তোমার উত্তর অসংখ্য হবে বাস্তব অসংখ্য সংখ্যা আছে। বাস্তব সংখ্যা আছে। হবে। মানে সংখ্যা মানে কারণ হচ্ছে বলছে কারণ হচ্ছে সংখ্যা বলছে কক্ষের সংখ্যা উপর কক্ষের অবস্থিত উপর যে কোনো অবস্থিত যে বিন্দুতে কোনো বিন্দুতে যে কোনো যে কোনো দুটি বাস্তব বিন্দুর মধ্যে বাস্তব বাস্তব সংখ্যা সংখ্যা করে প্রকাশ এমন না কোনো করে বিন্দু এমন কোনো থাকতে বিন্দু পারে। থাকতে পারে। মানে স্যার একটু বুঝিয়ে 1 দিন। আর 2 এর 1 আর 2 এর মধ্যে তুমি যাতে যতই চেষ্টা করো না কেন ওর চেষ্টা মধ্যে করো না কেন বাস্তব ওর মধ্যে সংখ্যাই বাস্তব রয়েছে। সংখ্যাই আচ্ছা, রয়েছে। বাস্তব সংখ্যা রয়েছে। হুম স্যার তুমি এক্সাম্পল। তার এক্সাম্পল তুমি এক্সাম্পল তুমি যেমন ধরো তোমাকে বললে যে তোমাকে বললে যে -3 and and মাইনাস minus 5 5 -5। হ্যাঁ হ্যাঁ এরকম বললো মানে -1/3 -1/3 -1/5 -1/5 তো এর তো মধ্যে এর মধ্যে কতগুলো বাস্তব কতগুলো সংখ্যা আছে? বাস্তব সংখ্যা আছে? এর মধ্যে স্যার অসংখ্য বাস্তব সংখ্যা 2 আছে। 3। হ্যাঁ। এবার তোমাকে যদি এবার কোনো তোমাকে লিমিট যদি করে কোনো দেয়, লিমিট যদি করে বলে দেয়, যে যদি বলে যে হচ্ছে এবারে 5টা বাস্তব 5টা সংখ্যা লেখো বাস্তব সংখ্যা লেখো বা 10টা বাস্তব বা 10টা সংখ্যা লেখো বাস্তব সংখ্যা লেখো বা 10টা আর মূলদ 10টা সংখ্যা লেখো, মূলদ সংখ্যা লেখো, 10টা মূল তখন সংখ্যা। তোমাকে তখন ফর্মুলা তোমাকে ইউজ করে ফর্মুলা ইউজ ক্যালকুলেশন করে করতে হবে। ক্যালকুলেশন করতে হবে।
বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে এবার দেখো, বাস্তব সংখ্যা দ্বারা যে কোনো দৈর্ঘ্য পরিমাপ করা যায়। আচ্ছা। এবার এখানে এটা ইনফরমেশন গণিতের সমস্ত সংখ্যা মানে বীজগণিত বীজগণিতিক অবীজগণিতিক, বাস্তব সেটের মধ্যে অন্তর্গত বাস্তব সংখ্যাকে 10 কে প্রকাশ করলে সসীম হতে পারে, অসীম আবৃত হতে পারে। হতে পারে। আবার অসীম অসীম, অপৌনঃপুনিক হতে পারে, অসীম সসীম অসীম, আবৃত হলে আবৃত বাস্তব সংখ্যা মূলদ হবে। হবে। আবার পৌনঃপুনিক অমূলদ হবে। হবে। এটা অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হবে। এবারে দেখো, এখানে বলছে এই অ্যাকশন যেটা মানে বাস্তব সংখ্যার সত্যসিদ্ধ মানে তিনটে বাস্তব সংখ্যা বলছে ধরো এ বি সি তিনটে বাস্তব সংখ্যা। এবার ফার্স্ট পয়েন্টটা বলছে যে এ প্লাস বি করলে কি হবে? মানে দুটো A বাস্তব সংখ্যাকে যোগ করলে বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা মানে এটা হবে তখন ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা সত্য সিদ্ধ। ওকে ওকে। আবার বিনিময় সত্য সিদ্ধ বলছে a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। মানে আমি এখানে একবার লিখছি 2 প্লাস 3 A প্লাস আবার 3 প্লাস 2 3 প্লাস 2। কারণ দুটো সমানই তো হচ্ছে। হ্যাঁ স্যার, সমানই হচ্ছে। না না স্যার, তখন সেটাকে বিনিময় সত্য সিদ্ধ বা কমিউটেটিভ প্রপার্টি বলা হচ্ছে। আবার হচ্ছে তোমার এরপরে যেটা আসবে ধরো তিনটে দিয়ে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি। এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ সত্য সিদ্ধ বলা হচ্ছে। সংযোগ সত্য সিদ্ধ। বোঝা গেল? এবার হ্যাঁ স্যার। অভেদ্য সত্য সিদ্ধ বা এক্সিস্টেন্ট অ্যাডিটিভ আইডেন্টিটি মানে হচ্ছে এরকম হবে তোমার ধরো a প্লাস 0 আবার 0 প্লাস ইকুয়ালস টু কি হয়? এই হয়। হ্যাঁ, এ হবে। এ তখন প্লাস এটা 0 অভেদ্য সত্য সিদ্ধ। মানে স্যার এ প্লাস 0 আবার ইকুয়াল টু 0 প্লাস এ, এ হবে। মানে এই হচ্ছে এ হবে। হ্যাঁ তখন সেটা অভেদ্য সত্য হবে। মানে এই প্রপার্টিগুলো তোমাকে দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে বা এমনি শর্ট কোশ্চেনেও দিতে পারে। হুম। ঠিক আছে? মানে স্যার মানে স্যার আমার কথা ছিল যে 3 প্লাস 0 হুম আর ইকুয়াল টু 0 প্লাস 3, 3 হবে। না তোমাকে এরকম দিয়ে বলবে 3 এইটা 3 কি অভেদ্য মানে এরকম ভাবে জিজ্ঞেস করলে এটা কি অভেদ্য সত্য সিদ্ধ হতে পারে? এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে। তখন তুমি কিভাবে বলবে হতে পারে কিনা জিজ্ঞেস করবে। হতে পারে না। কিভাবে? কারণ তুমি এরকম লিখবে। তোমাকে এই প্রপার্টিটা তখন মনে রাখতে হবে। মানে কোনো কিছুর সঙ্গে মানে এই যে তিনটি বাস্তব সংখ্যা 3 একটা কি বাস্তব সংখ্যা। হ্যাঁ। তাহলে তখন তুমি এখানে এরকম দেখাবে 3 প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস 3 ইকুয়ালস টু 3। 3 দ্যাট ইজ দ্য তোমার এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ প্রপার্টি। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর একটা হচ্ছে বিপরীত সত্য সিদ্ধ মানে হচ্ছে a প্লাস মাইনাস। তাহলে কি হয়ে যাবে? এটাকে আমি আবার এরকম লিখতে পারি মাইনাস a প্লাস a ইকুয়ালস টু 0। মানে কোন সংখ্যাকে মানে বিপরীত অপোজিট সংখ্যা দিয়ে মানে ওই যেমন লিখেছিলাম মাইনাস a প্লাস a কি হয়ে যায় 0 মাইনাস ইকুয়ালস টু 0 0 এলেই সেটা হয়ে যাবে তোমার ইনভার্স হয়ে যাবে। বুঝা গেল? ডান। হ্যাঁ স্যার, দেখো স্পষ্ট আসছে না কথা। হ্যাঁ স্যার। একটু দাঁড়ান।
A plus B equal to লাইনগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি লাইনগুলো। আবার পড়ো একবার ভালো করে, কারণ এই জায়গাটা দিয়ে কোশ্চেন আসবে তোমার। এই যে এগুলো ছিল না, হুম এ এ এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হবে। এ প্লাস বি বাস্তব সংখ্যা হবে, যার নাম সিদ্ধতা স্বতঃসিদ্ধ। হ্যাঁ, ক্লোজার প্রপার্টি বদ্ধ মানে বদ্ধতা বদ্ধ স্বতঃসিদ্ধ। হ্যাঁ বদ্ধতা স্বতঃসিদ্ধ। মানে A plus ক্লোজার B প্রপার্টি এরকম মনে রাখতে হবে ইংলিশে। হ্যাঁ আবার তাকে A পরেরটা বলছে a plus b equals to b plus a, মানে নিচে যেমন লিখে দিয়েছি 2 plus 3 equals to 3 plus 2, মানে equals to 3 plus 5 2 হয়। হ্যাঁ সেটা হচ্ছে সেটাতে বিনিময় স্বতঃসিদ্ধ। বিনিময় স্বতঃসিদ্ধ। হুম। তারপরে যদি তিনটে সংখ্যা দিয়ে থাকে a plus b plus c equals to a plus ইকুয়াল ব্র্যাকেটের মধ্যে b plus c, সেটা হচ্ছে সংযোগ সংযোগ স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ। হুম। আবার a plus 0 equals to 0 plus a equals to a, সেটা হচ্ছে অবৈধ অবৈধ স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ। আবার যখন একটা প্লাস আর একটা মাইনাস থাকছে, মানে প্লাস এ মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু 0, হ্যাঁ, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার বিপরীত স্বতঃসিদ্ধ, তাই তো? বিপরীত স্বতঃসিদ্ধ। হুম। আর এরপরে প্রপার্টি আছে, এটা গেল তোমার অ্যাডিটিভ মানে যোজ্য স্বতঃসিদ্ধ। যোজ্যতা না না, যোজ্য যোজ্যতা না, যোজ্য মানে যোজ্য। যোগ করবে, মানে এখানে সবই তুমি যোগ করছো। এই প্রপার্টিটা টোটালটাই যোগ করে আসছে। যোগ। হুম। এরপরে আসবে তোমার গুণন স্বতঃসিদ্ধ, মানে এখানেও সেই শুধু তিনটে গুণ। সংখ্যা। দাঁড়াও, এখানে এক সেকেন্ড, এক মিনিট দাঁড়াও। এগুলোকে মুছে দিই। দেখো এবিসি তিনটে বাস্তব সংখ্যা আগে করেছি, তাই তো? হুম এবার দেখো এ বি সি, মানে এখানে আমরা কি করব? গুণ করব। ধরো দুটো সংখ্যা এ ABC করতে গুণ করবো। পারো, বা বিসি হ্যাঁ। করতে পারো, বা এসি করতে পারো, বা এবিসি তিনটেই করতে পারো, ঠিক আছে? আমি আমি মানে আমি এর সঙ্গে বি মাল্টিপ্লাই করতে পারি, বা সির সঙ্গে বি মাল্টিপ্লাই করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ধরো এ বি এরকম লিখতে পারো, অথবা বি সি লিখতে পারো, অথবা সি বি লিখতে পারো, বা সি এ লিখতে পারো, সি এ, বা এ বি সি ও লিখতে পারো। সেটা বাস্তব সংখ্যা হবে, মানে তিনটে বাস্তব সংখ্যাকে গুণ করলে কি হবে? বাস্তব সংখ্যা বাস্তব হবে। সংখ্যা হবে। তাহলে তিনটে সেটাই বাস্তব সংখ্যা বলছে হবে। বদ্ধতা স্বতঃসিদ্ধ। বদ্ধতা স্বতঃসিদ্ধ। হ্যাঁ, ক্লোজার প্রপার্টি। এবার ধরো বিনিময় হবে যেটা, একবার এ বি ইকুয়ালস টু এবি বি ইকুয়ালস এ টু লিখছো। বিএ। এ বি ইকুয়ালস টু বি এ, মানে এ ইনটু বি, মানে 2 ইনটু 5 2 into 5 ইকুয়াল টু 5 plus ইনটু 2, 5 into 2 মানে 10 হয়। মানে 10 হয়। ইকুয়াল হচ্ছে, তখন সেটা বিনিময় স্বতঃসিদ্ধ হবে। শুধু আবার সংযোগ স্বতঃসিদ্ধ কি হবে? মানে এরকম a ইনটু বিসি, a into BC, a into BC হ্যাঁ, আবার into বি, C না সি কেন হবে?
মানে এটাকে কিরকম লিখলে তাহলে বুঝতে সুবিধা হবে। মানে এখানে লেখো যে AB into C এবি এবি ইন্টু into সি C আবার এখানে লিখছো A into BC এ ইন্টু বিসি। BC মানে ধরো কোনো সংখ্যাকে যদি এরকম লেখো ধরো 2 into 5 into 3 ইকুয়াল টু এটাকে লিখছো এরকম 2 ইন্টু 2 into 5 into 5 ইন্টু 3 3। বুঝা গেল? হ্যাঁ স্যার। তখন এটা হচ্ছে তোমার সংযোগ শতসিদ্ধ হয়ে যাবে। বুঝা গেল? এবার অবৈধ যেটা জিরো দিয়ে বলেছিলাম যেটা মানে এখানে 1 দিয়ে হবে a into 1 equals to 1 into a equals to a এটা মানে 2 into 1 equals to 2 1 into into 2 equals to 2 তখন সেটা কি হচ্ছে অবৈধ শতসিদ্ধ। অভেদ শতসিদ্ধ। বুঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে না হয়নি? হ্যাঁ ক্লিয়ার হচ্ছে, মানে বলতে চাইছি যে এই অভেদ শতসিদ্ধ হুম এটা যদি আমি স্যার ইয়ে করলাম মাইনাস করি। হ্যাঁ মানে এখানে তুমি যদি a এর জায়গায় তুমি ধরো -5 দিলে হ্যাঁ ধরো -5 দিলে ইনটু 1 করছো হ্যাঁ তাই তো? আবার হ্যাঁ এখানে 1 ইনটু কি করবে 5 -5 মাইনাস 5। তাহলে -5 দিতে হচ্ছে হুম তখন এটাও অবৈধ শতসিদ্ধ হয়। মানে এই প্রপার্টি গুলো আছে তোমাকে কোনো নাম্বার বলে দেবে নাম্বার হ্যাঁ দিয়ে বলবে ওইটা কোন প্রপার্টি সিদ্ধ করছে তখন তোমাকে এই আকারে এরকম ভাবে দেখাতে হবে। আমি আগে থিওরিটা বলেছি বলে দেওয়ার পরে মানে যখন তোমার নিউমেরিক্যাল আসবে মানে সামস আসবে তখন তুমি অটোমেটিক করতে পারবে। বুঝা গেল? মানে আবার ধরে আবার মানে পর বলে আসতে হবে। এবার দেখো এখানে বলছি যদি a not equals to 0 হয় মানে 0 না তখন a into a by না a to the power -1 মানে a to the something to the power মানে এক্সপোনেন্ট মনে আছে মানে সূচক যেটা পড়েছিলে হ্যাঁ এটা ইকুয়ালস টু হবে তোমার a ইনভার্স ইনটু a ইকুয়ালস টু 1 মানে এইটা মানে বলো মানে মানে a -1 তাহলে ওটা 1ই হবে। হ্যাঁ ধরো তুমি এরকম লিখি 5 মাইনাস টু দি পাওয়ার 5 -1 আবার 5 ইনভার্স টু দি পাওয়ার ইনটু 5 ইকুয়ালস টু তোমার কি হয়ে যাচ্ছে 1 1 হচ্ছে কারণ 5 ইনটু 5 টু দি পাওয়ার -1 মানে 1/5 কেটে গেলে কি হচ্ছে 1 ই হচ্ছে 1 হচ্ছে, মানে 5 কেটে গিয়ে 1 হচ্ছে। 1 হচ্ছে সেই জন্য এখানে এটা লেখা হচ্ছে মানে এটা বিপরীত শতসিদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুম এরপরে আরেকটা যেটা আসবে মানে হচ্ছে তোমার বন্টন শতসিদ্ধ মানে এখানে a প্লাস b প্লাস c এবং a প্লাস মানে a ইনটু হবে ওকে ওকে এটাকে a ইনটু করে যদি লেখো তাহলে এটাকে আমি কি লিখতে পারি এরকম মানে এরকম লিখতে পারি a b প্লাস b c ac লিখতে ab পারি প্লাস ap প্লাস ac। এটা লিখতে পারি মানে এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি এটা ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ আছে সেটাকে শুধু মাল্টিপ্লাই করে দিচ্ছি মানে এটা b আর c এর দুটোর মধ্যেই চলে গেল। হ্যাঁ মানে a ইনটু b ab আর a ইনটু c ac। এটা হয়ে যাবে তখন বন্টন শতসিদ্ধ বা তুমি ধরো এরকম লিখো a প্লাস b ইনটু c a প্লাস তখন a c প্লাস b
সি এ আর সিবি হ্যাঁ সিবি মানে এসি প্লাস সিসি বিসি। মানে সিটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাচ্ছে মানে এ হ্যাঁ প্লাস বি এর মধ্যে বন্টন হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে বন্টন স্বতঃসিদ্ধ বুঝে গেল বন্টন স্বতঃসিদ্ধ। হ্যাঁ স্যার। এটা নন প্রপার্টি গুলো গেল আর কি আছে দেখি আর এখানে সেরকম ভাবে কিছু নেই এবার তোমার বইয়েতে অঙ্কতে আসা আচ্ছা এখানে আরেকটা সূত্র বলা হয় মানে ধরো তোমাকে এই যে এখানে 13 এর অঙ্কটা দেখো থার্টিনের অঙ্কটা দেখতে পাচ্ছ হ্যাঁ বলছে যে 2 ও 3 এর মধ্যে চারটি মূলদ সংখ্যা আছে কি করে করবে 2 ও 3 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা আছে। 2 ও 3 এর মধ্যে কটা মূলদ সংখ্যা চারটি মূলদ সংখ্যা 4টি। কিভাবে করবে মানে চারটি মূলদ সংখ্যা লেখো দেখো আমি এর একটা সিম্পল সূত্র বলে দিচ্ছি ঠিক আছে তোমার বইয়েতে পরের সামসের সঙ্গে দেয়া রয়েছে ঠিক আছে যখন তোমাকে চারটি মূলদ সংখ্যা বার করতে বলছে মানে 2 আর 3 এর ভিতরে চারটি মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে বলছে তুমি নরমালি হ্যাঁ এই ফর্মুলাটা মনে রাখবে d equals to d b equals to minus a by n b plus minus 1 b minus a b by minus a by n plus 1 n টা n হচ্ছে plus 1। মূলদ সংখ্যা মানে কতগুলো মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে বলছে মানে n হচ্ছে মূলদ সংখ্যার সংখ্যক n হচ্ছে মূলদ সংখ্যার সংখ্যক। মূলদ সংখ্যার সংখ্যক মানে কতগুলো মূলদ নাম্বার অফ মূলদ সংখ্যা ওকে মূলদ সংখ্যা। ওকে। আর b আর a যেটা এখানে যে নাম্বারটা নেবে 2 আর 3 মানে এখানে b 2 আর আর 3 a যেটা হবে a হচ্ছে তোমার 2 আর b টা হবে তোমার 3 তাহলে d টা কত হবে তাহলে ডিটা হবে d 4 টা হবে তোমার 3 minus 2 আর n টা এখানে হবে তোমার 4 n 4 প্লাস 1 যেহেতু চারটি ক্যালকুলেট করতে বলছে তার মানে 4 এটা প্লাস 1 দাঁড়াচ্ছে 1/5 d টা হবে 1/5 এই ফর্মুলাটা মনে রাখতে হবে এর সঙ্গে আর একটা লাইন মনে রাখতে হবে যেটা হচ্ছে এইটা যে a প্লাস d মানে এবার মূলদ সংখ্যাগুলো কতগুলো হচ্ছে মানে a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d এরকম ভাবে a প্লাস 4d এরকম ভাবে একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে a প্লাস nd ঠিক আছে। ঠিক আছে মানে যত নাম্বার অফ মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে বলবে কারণ এই মাত্র তুমি দেখলে যে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে মানে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে দুটো সংখ্যার মধ্যে দুটো সংখ্যা মানে অসংখ্য ইনফিনিটি। মূলদ সংখ্যা হতে পারে অমূলদ সংখ্যা হতে পারে এবার তোমাকে বলছে অমূলদ সংখ্যাগুলো বাদ দিয়ে সেখান থেকে শুধু মূলদ সংখ্যাগুলো ক্যালকুলেট সংখ্যাগুলো তাহলে তোমাকে মনে রাখতে হবে এইটা d মানে equals d to b equal minus to a by b n minus plus a 1 by আর n plus 1 n plus 1 তারপরে a plus d a plus 2d a plus 3d মানে এই সিরিজটা মনে রাখতে হবে ওকে। ঠিক আছে তো তাহলে আমরা এই পর্যন্ত জানলাম করতে পারবো। হ্যাঁ দেখো বইতে একটা প্রসেস বলে দেয়া আছে বইতে দুটো যোগ করে ডিভাইড করে দেয়া আছে একটা প্রসেস হ্যাঁ হ্যাঁ আমি বইয়ের সেকেন্ড প্রসেসটা বলছি বইয়ের দুটো প্রসেসই বলবো আগে এই প্রসেসটা বুঝে নাও তারপর তুমি বলবে যে কোন প্রসেসটা তোমার জন্য ইজি
মানে ধরো আমি Okay. এই 2/3 এখানে চারটি মূলদ সংখ্যা আমি প্রথমে ফর্মুলা পুট করে দেখাচ্ছি, ঠিক আছে? ফর্মুলা দিয়ে পুট করে হ্যাঁ। কিভাবে হচ্ছে, আর একটা নরমাল প্রসিডিউর যেটা তোমার ভাগ করে করতে হয়। হ্যাঁ, বলছি স্যার, যদি আমাকে 4টি মূলদ সংখ্যার না বলে 5টি বলে, তাহলে আমাকে n এর বদলে n 5 হতো। হ্যাঁ, মানে n মানে ইনফিনিটি n মানে হচ্ছে মূলদ সংখ্যার সংখ্যক, সংখ্যক মানে তোমাকে কতগুলো মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে হবে, সংখ্যা। সেটা তোমাকে বলে দেবে। 5টা তার বলতে পারে, 10টা বলতে পারে, বা 11টা বলতে পারে, বা 25টা বলতে পারে, এরকম। এরকম। তার মানে আমাকে এখানে এটা ডিটা বেরিয়ে গেছে। আমার এখানে এবার নাম্বার অফ মূলদ সংখ্যা যেটা কত দাঁড়াচ্ছে a প্লাস d, ডি এটা এখানে কত 2, 2 আর ডিটা বেরিয়েছে 1/5। তাহলে কত দাঁড়ালো এটা এখানে 5, এটা এখানে তোমার 3 10 প্লাস 1 ইকুয়ালস টু 11/5। জন বাই হ্যাঁ, স্যার বলছি 11টা কি করে 11টা কি করে বেরালো স্যার? 11টাই যোগ করলাম 2 প্লাস 1/5। 2 প্লাস 1/5 স্যার, 2 প্লাস 1 তো 3 হয়। 2 প্লাস 1/5, d এর ভ্যালুটা কত 1/5 তো। হ্যাঁ তাহলে d ইকুয়ালস টু b মাইনাস a। হ্যাঁ তার মানে এখানে 3 মাইনাস 2, আর এখানে চারটে মূলদ সংখ্যা, তার মানে 4 প্লাস 1। হ্যাঁ তাহলে কত দাঁড়ালো 5 দাঁড়ালো। হ্যাঁ 5। তার মানে তোমার এখানে 11/5 হলো। হ্যাঁ স্যার, আবার a প্লাস 2d, a প্লাস তার 2d। মানে 2 প্লাস 5 হচ্ছে তোমার 2 ইনটু 1/5, d এর ভ্যালুটা 1/5। তার d মানে এর এখানে ভ্যালু কত হয়ে 1/5। যাচ্ছে? হ্যাঁ, তার মানে এলসিএম লসাগু হয়ে যাচ্ছে 5। তার মানে এখানে তোমার 10 প্লাস 2 10 2 মানে 12/5। বুঝতে পারলে না বুঝতে পারলে না? স্যার একবার বুঝিয়ে দিন। দেখো a আর a প্লাস d, a প্লাস d, কত হচ্ছে তোমার 2, আর d এর a ভ্যালু হচ্ছে এবার 1/5। 1/5। ভ্যালু করে কত হচ্ছে বার করো। তোমার খাতায় করে নিয়ে এখন দাঁড়ান স্যার। a এর ভ্যালুটা হচ্ছে 3, a হলো 2। হ্যাঁ স্যার, 10 প্লাস 1 10 প্লাস 11 11 1 হচ্ছে 7 হচ্ছে। হুম। ঠিক আছে। তার মানে 11/5 হচ্ছে, হ্যাঁ তারপর এটা হচ্ছে 12/5। হ্যাঁ a প্লাস 3d যদি করি, তার মানে 2 প্লাস তোমার 3 ইনটু 1/5, 30 তার মানে এখানে হয়ে যাচ্ছে 13 5, এখানে 10, আর এখানে 3 13/5। 13/5। ওকে, হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেল? এবার a প্লাস হ্যাঁ। কি করবে? 14 মানে 2 প্লাস 4 4 ইনটু plus 5 1/5 equal to 10 plus 4/5 10 প্লাস 4/5 4 তার মানে 14/5। equal to 14/5। আর বইতে দেখো দুটো মানে 2 আর 3 এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা থাকতে পারে সেটা অসংখ্য হতে পারে। আমরা এখানে করেছি 11/5, 12/5, 13/5, আর হচ্ছে তোমার 14/5। 5 তো আমার 2 আর 3 এর ভেতরে মানে সংখ্যাগুলো এমন নিতে হবে
যেমন ধরো এটা চারটেই আসছে, এরপরে যদি পাঁচটা ক্যালকুলেট করতে যায় তখন আর আসবে না। দেখো ধরো a প্লাস 5 যদি করি মানে 2 প্লাস 5 ইনটু 5 5 1/5, তাহলে কেটে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, 3 তাই তো? 5 3 যাবে না, 5 3 এর মধ্যে হতে হবে। হ্যাঁ তার মানে আমার 3 বেশি এখানে যাবে না। হলো 1 11/5, 5 12/5, 12/5 13/5। 5 14/5 বইয়ে এখানে যেটা করে দেওয়া আছে যে 2 আর 3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা প্রথমে ক্যালকুলেট করেছে, মানে বইয়ের প্রসেসটা বলছি। বইয়ের প্রসেসটা তোমার এক সেকেন্ড দাঁড়াও। দেখো তার মানে আমার এটা দাঁড়ালো বইয়েতে যে প্রসেসটা করেছে যে একটা একটা করে বার করেছে। আমার এখানে কি দিয়েছে 2 আর 3, 2 and 3 এটা দিয়েছে। 2 হুম 2 ও 3 দিয়েছে তো। বইয়েতে কি হ্যাঁ করেছে x প্লাস y বাই 2, x প্লাস y হবে। সংখ্যার ভেতরে একটা মূলদ সংখ্যা বেরোবে, মানে যেটাকে এভারেজ করে বলে। ঠিক আছে? তার মানে আমরা এখানে কত হচ্ছে 2 প্লাস 3 বাই 2, 2 plus 3 by 2 তার মানে 5 বাই 2। 5 by 2 মানে 2 plus 3 5 আর by 2 এর জন্য ভগ্নাংশ নিচে আছে। তার মানে 5 বাই 2। এবার এখানে বইয়ে এখানে তোমার মানে 2 আর 3 এর মূলদ সংখ্যা করেছে 5 বাই 2। এবার 2 আর 3 এর ভেতরে বলছি 2 ও 5 বাই 2, মানে আমি যদি লাইন ডায়াগ্রাম এটা 2 আর 3 এর মাঝে সংখ্যা হচ্ছে তোমার 5 বাই 2। 5 by 2 এবার এই 5 বাই 2 এর মাঝে সংখ্যাটা ক্যালকুলেট করব। এর মাঝে মূলদ একটি মূলদ সংখ্যা ক্যালকুলেট করছি। তার মানে 2 আর 3 এর মধ্যে হলে তাহলে 2 প্লাস 5 বাই 2 বাই 2, কারণ ফর্মুলাটা হচ্ছে x প্লাস y বাই 2, by x plus মানে y by 2 সংখ্যার x মধ্যে মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে হলে। বুঝে গেল? তার মানে এখানে আমি এটা যেমন 2 আছে রেখে দিলাম। তার মানে এটা হচ্ছে এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 4 এখানে 5, plus তার 5 মানে হচ্ছে তোমার 9 বাই 2 ইনটু 1 বাই 2, তার মানে 9 বাই 4। 9 by 4 মানে ওকে, স্যার 9 multiply 1 9 আর 2 multiply 2 4 হ্যাঁ 9 বাই 4 হলো। এবারে কি করবে 2 আর 9 বার 4 এর মাঝখানে, মানে এই ডিসটেন্সটা 2 আর 9 বার 9 বাই 4 এর মধ্যে কটা মূলদ সংখ্যা আছে? সংখ্যা একটাই মূলদ সংখ্যা ক্যালকুলেট করা যাবে না, প্রসিডিউরটা একটাই। এখানে 2 প্লাস 9 বাই 4 ইকুয়াল টু হবে তোমার বাই 2, এখানে 4, এখানে 8 প্লাস 9, মানে 2 যা 4 2 যা 8 হচ্ছে, 4 4 যা তোমার 1 হয়ে যাচ্ছে, 1 9 যা 9 হয়ে যাচ্ছে। তার মানে তোমার এখানে 17 বাই 4 ইনটু 1 বাই 2, তো মানে 17 বাই 8। 8 স্যার একবার বুঝিয়ে দিন। কিছু করেনি। আগে প্রথমে এইটাকে যোগ করেছি,
হ্যাঁ যোগ করলে কি হয়েছে এটা মানে 9 আর 4 9 বাই 4 আছে তার মানে এখানে 1 আছে তাহলে 1 আর হ্যাঁ 4 এর লসাগু কত 1 আর 4 তাহলে 4 আর 4 দিয়ে প্রথমে ট্রুথ কে মাল্টিপ্লাই হয়েছে আর এই জন্য 8 8 হলো প্লাস আর 9 9 দিয়ে 1 মাল্টিপ্লাই 9 হ্যাঁ তাহলে 18 প্লাস 9 করলে কত হয় 8 প্লাস 9 17 17 তাহলে আর নিচে 4 বাই 4 এখানে 4 যে 4 আর আর নিচে যে এখানে ইনটু 1 আছে আছে তাহলে 1টা উপরে চলে গেল 2টা নিচে থেকে যায় দিয়ে 7 হ্যাঁ স্যার 17 মাল্টিপ্লাই এই যে এখানে 17 বাই 8 হয়েছে হ্যাঁ এবারে আমরা তাহলে এখানে যে একটা পেলাম সেটা হচ্ছে 17 বাই 8 17 বাই 8 আর আমি এখানে যেটা প্রথমে এই যে ফর্মুলা দিয়ে করেছি এখানে আমরা মাঝের কোনো সংখ্যাকে নিচ্ছি না আমরা র্যান্ডম নাম্বার করে গেছি যেমন ধরো এখানে 5 বাই 11 মানে হচ্ছে তোমার 2.5 হচ্ছে 2.5 হ্যাঁ 5 বাই 12 মানে 2 দিয়ে ভাগ করো হ্যাঁ তাহলে 2.5 তারপর 2 পয়েন্ট সামথিং তারপর হচ্ছে তোমার সেটাও 2 পয়েন্ট তারপর আবার 2 পয়েন্ট সামথিং মানে আমি এই যেমন এইটাতে স্পেসিফাইড করেছি এই পয়েন্টটাতেই হচ্ছে মানে যোগ করে যেটা মানে ধরো আমি 2 আর প্রথমে কি হলো 2 আর 3 এর মাঝখানে পেলাম মূল সংখ্যা 5 বাই 2 5 বাই 2 আবার 2 আর 5 বাই 2 এর বাই মাঝখানে পেলাম 9 বাই 4 আর 9 বাই 4 এর মাঝে পেলাম 17 বাই 8 17 বাই 17 বাই 8 8 এবারে করব কি এর মাঝে সংখ্যাটা বার করব 5 বাই 2 আর 3 এর মাঝে কি রয়েছে তাহলে আমরা 5 বাই 2 আর 5 3 বাই 2 ও 5 বাই 2 5 বাই 2 ও মানে ফর্মুলা হচ্ছে x প্লাস y মানে 5 x বাই plus 2 y প্লাস 3 5 5 বাই 2 প্লাস 3 বাই 2 না 5 তার মানে নিচে 5টা আগে লিখে দিচ্ছি যেমন আছে সেরকম লিখে দিলাম উপরে 5 বাই 2 আর প্লাস 3 তার মানে এখানে x কত হবে 2 হবে মানে লসাগু 2 হবে হ্যাঁ তার মানে 2 কে 2 দিয়ে ডিভাইড করলে কত 1 হয় 1 ইনটু 5 করলে কত 5 হবে 5 আর এখানে 1 আছে তার মানে 2 ইনটু 3 হবে 6 হবে বুঝতে পারলে 6টা বুঝতে পারলে না বুঝতে পারলে